আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। ফিরে এসেই তিনি যেন বাংলাদেশের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। লন্ডনে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত ২৫ ডিসেম্বর ঢাকায় পা রাখার পর থেকেই সময় যেন তার জন্য দ্রুত গতিতে এগোচ্ছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে জড়ো হয়েছিল লাখো মানুষ। এর মাত্র ৫ দিনের মাথায় তার মা বাংলাদেশের ১ম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু, যা দেশ জুড়ে শোক ও আবেগের ঢেউ তোলে। প্রভাবশালী মার্কিন ম্যাগাজিন টাইমসকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তারেক রহমান কথা বলছিলেন ধীর স্বরে এবং কিছুটা সংযত ভঙ্গিতে, কণ্ঠে ক্লান্তি স্পষ্ট। তিনি বলেন, খুব ঠান্ডা শীতে এলে এখনো পিঠে ব্যথা করে, কারাগারের নির্যাতনের ফল, কিন্তু আমি এটাকে বোঝা মনে করি না। এটা আমার মানুষের প্রতি আমার দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। ২০০৭-৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। সেই সময় তার উপর চালানো শারীরিক নির্যাতনের কথা উল্লেখ করে তিনি জানান, মেরুদণ্ডের জটিলতা আজও তাকে ভোগাচ্ছে। চিকিৎসার জন্যই মূলত তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন। সেই নির্বাসনেই পরে দীর্ঘ রাজনৈতিক নির্বাসনে রূপ নেয়। তারেক রহমানের সাক্ষাৎকারের আলোকে টাইমের প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি দেশে ফেরার পরই সামনে এসেছে বড় রাজনৈতিক বাস্তবতা। আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে তার নেতৃত্বাধীন বিএনপিকে এগিয়ে রাখা হচ্ছে এবং সাম্প্রতিক জরিপে দলটির সমর্থন দেখা গেছে প্রায় ৭০%। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই গণ-অভ্যুত্থানে প্রাণ গেছে প্রায় ১,৫০০ মানুষের। সাক্ষাৎকারে তারেক রহমান নিজে উপস্থাপন করেছেন এক ধরনের সেতু বন্ধন হিসেবে, একদিকে মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক উত্তরাধিকার, অন্যদিকে জেন জেড প্রজন্মের আকাঙ্ক্ষা। তিনি বলেন যে, আমি এখানে এসেছি শুধু বাবা-মায়ের সন্তান বলে নয়, আমার দলের কর্মী সমর্থকরাই আমাকে এখানে এনেছে। অতীত শাসন আমলে, বিশেষ করে ২০০১ থেকে ৬ মেয়াদে দুর্নীতির নিয়ন্ত্রণে বিএনপির দুর্বলতার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। তবে নিজের বিরুদ্ধে সমালোচকদের দুর্নীতির অভিযোগকে অস্বীকার করেছেন তারেক রহমান। তিনি বলেন যে তারা কিছুই প্রমাণ করতে পারেনি। বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা অত্যন্ত কঠিন। উচ্চ মুদ্রাস্ফীতি, দুর্বল মুদ্রা, কমতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সব মিলিয়ে চাপের মধ্যে সাধারণ মানুষের জীবনযাপন। প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে, অথচ যুব বেকারত্ব ১৩%-এর বেশি। তারেক রহমানের দাবি করছেন তিনি এসব চ্যালেঞ্জ মোকাবেলায় পরিকল্পনা ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী। তারেক রহমান ১২,০০০ মাইল খাল খননের প্রস্তাব করছেন এবং বছরে ৫ কোটি গাছ লাগানো এবং ঢাকার নতুন সবুজ এলাকায় সৃষ্টি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, প্রবাসী কর্মীদের দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষার সংস্কার এবং বেসরকারি হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের কথা বলছেন। টাইমকে তিনি বলেন যে, আমার পরিকল্পনার ৩০% বাস্তবায়ন করতে পারলেই মানুষ আমাকে সমর্থন করবে। আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। রোহিঙ্গা শরণার্থী সংকট, যুক্তরাষ্ট্র ও চীনের ভূ-রাজনৈতিক আগ্রহ, ভারত বাংলাদেশ সম্পর্ক সবই আগামী সরকারের জন্য বড় পরীক্ষা। তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ও সম্পর্ক উন্নয়নের কথা বলছেন। আবার ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি সতর্ক তবে বাস্তববাদী অবস্থান তুলে ধরছেন। এরই মধ্যে দেশে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যে আইনশৃঙ্খলার অবনতি, মব, সংখ্যালঘু ও নারীদের উপরে হামলা, ইসলামী দল জামাতে ইসলামের উত্থান এবং তরুণদের মধ্যে তাদের প্রভাব নিয়েও শঙ্কা। তারেক রহমান বলেন যে, আমাদের প্রথম অগ্রাধিকার হবে আইনের শাসন নিশ্চিত করা, মানুষ যেন রাস্তায় ও ব্যবসায় নিরাপদে থাকে। তারেক রহমানের ব্যক্তিজীবন সম্পর্কে টাইমের পর্যবেক্ষণে হলো যে তিনি অন্তর্মুখী। লন্ডন তার সময় কাটতো রিচমন্ড পার্কে হাঁটাহাঁটি আর ইতিহাসের বই পড়ে। তার প্রিয় সিনেমা এয়ার ফোর্স ওয়ান, সিনেমাটি ৮ বার দেখেছেন বলেও হাসতে হাসতে জানান তারেক রহমান। দেশে ফিরে তার জীবনের স্বাধীনতা কমেছে, চারদিকে কাঁটাতারের নিরাপত্তা, চলাফেরার বিধি নিষেধ। তিনি বলেন যে, স্বাধীনতাটাই সবচেয়ে বেশি মিস করি।